সবাই আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই অনেক মজা পাবেন। তো চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। আমি রাকিব, 23 বছর বয়স। এতিম হয়ে বড় হয়েছি দাদির আশ্রয়। দাদির মৃত্যুর পর আত্মীয়ের বোঝা হয়ে বেঁচে থাকা, শেষে একদিন সাহস করে চলে এসেছিলাম ঢাকায়। অনেক কষ্টে একটা চাকরি পেয়েছি গাজীপুরে। শুরুতে অফিসটা কেমন যেন কোলাহলময় মনে হতো, কিন্তু তার মধ্যেও এক অদ্ভুত প্রশান্তির জায়গা হয়ে দাঁড়ালেন একজন, রুশি আপু। আমার থেকে বয়সে 5-6 বছরের বড়। বয়সের ছাপ নেই চোখে মুখে, তবে একটা চাপা গাম্ভীর্য ছিল। শুরুতে সবার মতো আমিও একটু দূরে থাকতাম, কিন্তু আপু কেন জানি আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন। আমাদের একটা মিল ছিল, আমরা দুজনেই একাকী। উনার মা ছোটবেলায় মারা যান, বাবার নতুন সংসারে তিনি জায়গা পাননি, তাই স্বাধীনভাবেই থাকতেন। আর আমার তো জন্ম থেকেই এই একাকিত্বই সঙ্গী। আমরা দিনে দিনে কাছাকাছি এসেছিলাম। হয়তো সম্পর্কটা এক ধরনের ভাই বোনের মতো, কিন্তু তাতেও যে একটা ঘনত্ব তৈরি হতে পারে সেটা টের পেয়েছিলাম। চাকরির প্রথম কোরবানির ঈদের সময় প্রায় সবাই বাড়ি চলে যায়। আমিও বাড়ি যাব ভেবে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা শূন্যতা। হঠাৎ রুশি আপু এসে বলেন, তুই না জেলে থাকিস, একা একা ভালো লাগবে না। আমি একটু চমকে যাই। আপুর মুখে এই সরল অনুরোধটা কেমন যেন মমতাময় শোনায়। আমিও বলি, থাকি তাহলে, মেস ফাঁকা থাকবে, আপনি কি করবেন? চল আমার সাথে, তোর মেস দেখি, এমনিতেও শুনি ভূতের বাড়ির মতো। হাসতে হাসতে। মনে একটু দ্বিধা ছিল, কিন্তু জানতাম আপু সরল ও নির্ভরযোগ্য। আমি রাজি হয়ে গেলাম। আমার মেসে পৌঁছে রুশি আপু একটু আশ্চর্য হয়ে বলেন, সত্যি তো, এটা তো পুরো সিনেমার সেট। আমি হাসি চাপতে না পেরে বলি, তাই তো বলছিলাম ভূতর বাড়ি। ঘরটা একতলায়, নির্মাণাধীন ভবন, একটু অগোছালো কিন্তু চুপচাপ। আমি বললাম, চলুন, আজ খিচুড়ি আর গরুর মাংস রান্না করি। মেস ফাঁকা, রান্না না করলে খাওয়া যাবে না। রুশি আপু একটু অবাক হয়ে বলেন, তুই রান্না করিস? আমি বলি, অনেক দিন একা একা থেকে অভ্যস্ত হয়ে গেছি। সন্ধ্যার ছায়া নামতেই আমরা রান্না শুরু করি। রান্নাঘরের ছোট্ট জায়গায় দুজন মানুষ একসাথে কাটানোর সময়, সেই মুহূর্তটা অন্যরকম ছিল। রান্না শেষে খেতে বসে আপু হঠাৎ বলে, আজ অনেক দিন পর কারো সাথে একসাথে খাচ্ছি। জানিস, এই অনুভূতিটা কি অদ্ভুত সুন্দর। আমি তাকিয়ে থাকি। সত্যিই তো, কেউ একজন যখন চোখে চোখ রেখে খাবার দেয়, সেটা শুধু পেট ভরায় না, মনও ভরে যায়। রাত হয়ে গেল, বাইরে নীরবতা, পুরো মেস খালি, বাকি রুমগুলো তালাবদ্ধ। আমার ছোট্ট ঘরেই আপুকে থাকতে বললাম। আমি বলি, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে যাব। আপু হেসে বলেন, আমাকে মোটা বলতে চাস? আমি থাকলে জায়গা হবে না? আমি লজ্জা পাই। না না, মানে তা না। তাহলে চুপ করে খাটে আয়, জায়গা হবে ঠিকই। আমরা পাশাপাশি শুয়ে পড়ি। হালকা আলোয় দেখি আপুর চুলগুলো ঘাড় ছুঁয়ে আছে, তার মুখে শান্ত একটা ভাব। হঠাৎ আমার মাথায় হাত রাখেন। রাকিব, জানিস, তোকে আমার খুব কাছের মনে হয়। আমি কিছু বলতে পারি না, শুধু অনুভব করি দীর্ঘদিন ধরে জমে থাকা একাকিত্ব আমাদের দুজনকেই টেনে এনেছে একে অপরের কাছে। আমার পাশে শুয়ে থাকা এই নারীর মাঝে মা, বন্ধু, একজন মমতাময়ী মানুষ, আর কে জানে, হয়তো একজন গোপন আপনজনের ছায়া খুঁজে পাই। রাত তখন প্রায় 1টার মতো। ঘর জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। মেসের সব ঘর তালাবদ্ধ, কেবল আমি আর রশি আপু ছোট্ট একটা ঘরে পাশাপাশি শুয়ে। জানলার পর্দা একটু সরিয়ে রেখেছি। বাইরের চাঁদের আলো আস্তে আস্তে মেঝে ছুঁয়ে যাচ্ছে। ঘরের সেই মৃদু আলোয় রশি আপুর মুখটা যেন আরও কোমল লাগছে। আমি চুপচাপ শুয়ে আছি, চোখ বন্ধ, কিন্তু ঘুম আসছে না। পাশে শুয়ে থাকা রশি আপুর শরীরের উষ্ণতা টের পাচ্ছি। নিঃশ্বাসের শব্দটাও কেমন জানি শান্তি দেয়। হঠাৎ তিনি আস্তে করে বলেন, ঘুমলি না এখনও? আমি একটু চমকে উঠি। তারপর মৃদুস্বরে বলি, না আপু, আপনিও তো। তিনি হেসে ফেলেন, নিঃশব্দ এক হাসি। তারপর একটু থেমে বলেন, তোকে খুব নিজের মানুষ মনে হয় রাকিব, জানিস? আমি অবাক হই। এই কথাটার মধ্যে কি এক অদ্ভুত মমতা লুকিয়েছিল। আমি আস্তে বলি,
আমারও আপনার পাশে থাকলে মনে হয় কেউ একটা আছেই আমার জন্য। হঠাৎই আপু আমার হাতটা ধরেন। আঙুলগুলো ধরা ছিল যেন অনেক কালের চেনা। তার কণ্ঠ নিচু হয়ে আসে। এভাবে কারোর হাত ধরে থাকা আমার জীবনে নতুন। ভয় হয়, হারিয়ে যাবি না তো? আমি যেন অবাক হয়ে তাকিয়ে থাকি ওর দিকে। এই নারী, যাকে আমি এতদিন আপু ডেকেছি, আজ এতটা অসহায় কণ্ঠে আমায় আঁকড়ে ধরছেন। আমি আর কিছু বলি না, ধরা হাতটা শক্ত করে রাখি। তার চোখে চোখ রেখে শুধু বলি, আমিও ভয় পাই, একা থাকতেও, আপনাকে হারাতেও। একটুখানি নীরবতা, তারপর তিনি তার মাথাটা আমার কাঁধে রাখেন। রাতের নিস্তব্ধতা যেন এক নতুন ভাষায় কথা বলে উঠেছিল তখন। সে ভাষায় কোনো লজ্জা ছিল না, ছিল না কোনো দোষ, ছিল শুধু দুটো একাকী আত্মার স্পর্শ, নরম, নিঃশব্দ, কিন্তু গভীর। ভোরের আলো তখন জানলার ফাঁক গলে ঘরে আসতে শুরু করেছে। আমি চোখ খুলতে দেখি রুশিয়াপু আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছেন। তার নিঃশ্বাসের নরম ছোঁয়া আমার গলার কাছ দিয়ে নেমে যাচ্ছে বুকে। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। এই দৃশ্যটা একটা একাকী হৃদয়ের কাছে যেন বহু দিন ধরে লালন করে রাখা স্বপ্নের মতো। আমি নাড়িয়ে দেওয়ার সাহস পাইনি, শুধু চুপচাপ তার চুলে হাত বুলিয়ে দিই, নিঃশব্দ। তখনই হঠাৎ আপু একটু নড়লেন, চোখ খুললেন না, কিন্তু ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। তারপর মৃদুস্বরে বললেন, ভোর হয়েছে? আমি কমা করে বললাম, হ্যাঁ, তবে তুমি একটু ঘুমাও, আমি চা বানিয়ে আনছি। তিনি চোখ খুলে আমার দিকে তাকান। সেই চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল শান্তি। রাকিব, গতকাল রাতে আমি হয়তো কিছুটা বেশি ভরসা করে ফেলেছি তোর উপর। আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু তোর পাশে থাকলে আমার খুব নিরাপদ লাগে। আমি তার হাতটা আবার নিঃশব্দে ধরলাম। তুমি একা ছিলে, আমিও ছিলাম। জীবন আমাদের দুজনকেই আলাদা করে ফেলে দিয়েছিল সবার থেকে। যদি একে অপরের পাশে দাঁড়াতে পারি, সেটাই সবচেয়ে বড় পাওয়া হবে। রুশিয়াপু আস্তে উঠে বসে, চুল গুছিয়ে নেয়। একটু পরে রান্নাঘরে গিয়ে তার পুরনো খিচুড়ি গরম করতে শুরু করে। আমি জানি আজকের সকালটা আমাদের আগের রাতের মতো হবে না। আজ আমরা আবার আপু আর ভাইয়ের ছায়ায় নিজেদের ঢেকে রাখব। কিন্তু সেই স্পর্শ, সেই একান্ত মুহূর্ত, তা আমাদের সম্পর্কের গভীরে কোথাও চুপচাপ থেকে যাবে। খাওয়ার সময় আপু বললেন, রাকিব, একটা কথা বলবো? হ্যাঁ, বলো আপু। আমার গালটার দাগটা, সেটা তোরা সবাই এড়িয়ে চলে, হাসে, আড়ালে কথা বলে। কিন্তু তুই, তোর চোখে তো আমি কখনো অসুন্দর হয়ে উঠিনি। আমি তার দিকে তাকিয়ে আসতে বললাম, তোমার চোখের নিচের দাগটা তোমার মতোই বাস্তব। সেটা তোমার অভিমান, তোমার অতীত, তোমার গল্প। আমি সেই গল্পটা পড়তে চাই, হাসতে চাই, পাশে থাকতে চাই। রুশিয়াপু হেসে ফেললেন, তুই তো খুব খারাপ, একদম মনের ভিতর ঢুকে যাস। চা শেষ করে আমরা কিছুক্ষণ চুপ করে বসে থাকি। তারপর রুশিয়াপু উঠে দাঁড়ায়, ব্যাগ গুছিয়ে নেয়। বিদায়বেলার আগে আমাকে জড়িয়ে ধরে বলে, যা ঘটেছে তার সবটা হয়তো আমরা বলে উঠতে পারব না কাউকে, কিন্তু মনে রাখিস, তোর প্রতি আমার অনুভবগুলো কখনো নকল ছিল না। আমি মাথা ঝুঁকিয়ে বলি, জানি, আমি ভুলব না। সে বেরিয়ে যায়। সকাল তখন পুরোদমে জেগে উঠেছে। দুপুরবেলা অফিসে ফিরে এলাম। চারপাশে সেই পুরনো ব্যস্ততা। তবে আমার ভিতরে যেন কেমন একটা পরিবর্তন অনুভব হচ্ছিল। রুশিয়াপু অফিসে এখনও আসেননি। তার খালি চেয়ারের দিকে তাকিয়ে থাকতে থাকতেই অতীতের কথাগুলো মনে পড়ে গেল। প্রথম দিন যখন রুশিয়াপুর সাথে দেখা হয়েছিল, তার চোখে ছিল একটা অদ্ভুত শক্তি, এক ধরনের আত্মরক্ষার অভ্যেস, যেন কাউকে নিজের ভিতরে ঢুকতে দিতে চায় না। তবে সেই মুখোশের আড়ালে লুকিয়েছিল একটা অসম্ভব নরম, একাকী মেয়ে। সেই দিন রাতে যা ঘটেছিল, সেটা শুধু একটা শারীরিক আকর্ষণ ছিল না, ওটা ছিল দুইটা একাকী মানুষের একান্ত এক অনুভব, একটা নরম স্পর্শের ভিতর দিয়ে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করা। আমি জানি
এটা কোনো প্রেমের গল্প নয়, এটা দায়, দুঃখ আর নির্ভরতার মিশেলে গড়ে ওঠা একটা সম্পর্ক। রুশি আপু বিকেলের দিকে অফিসে এলেন। চোখে চশমা, মুখে একটু ক্লান্তির ছাপ, তবে সেই চেনা হাসি এখনও ঠোঁটে লেগেছিল। কিরে, এত চুপচাপ কেন? না, ভাবছিলাম আমরা কি কাল রাতের কথা নিয়ে কথা বলবো? তুই কি কথা বলতে চাস? আমি চাই তুমি আমার সাথে খোলাখুলি কথা বলো। রুশি আপু একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, রাকিব, আমি তোকে একটা কথা আজ পর্যন্ত বলিনি। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার আপন মানুষজনের কাছ থেকেই প্রথম বিশ্বাসঘাতকতা পাই। তখন থেকেই মনে এক ধরনের ভয় কাজ করত। আমি যেন নিজেকেই দূরে সরিয়ে রেখেছিলাম, কাউকে সহজে কাছে আসতে দিতাম না। আমি কিছু বলি না, শুধু শুনি। তুই কেমন করে আমার এই শক্ত দেওয়াটা ভেঙে ফেললি সেটা আজও বুঝতে পারছি না। কাল রাতে আমি তোকে শুধু একজন ছেলে হিসেবে দেখিনি, তোকে দেখেছি একজন নিরাপদ আশ্রয় হিসেবে। আমি শান্ত গলায় বললাম, আমি চিরকালই থাকতে চাই সেই আশ্রয় হয়ে, যদি তুমি চাও। রুশি আপু চোখ তুলে আমার দিকে তাকান। তার চোখে তখন ঝলমলে ভোরের মতো এক বিশ্বাস। আমরা আজকের মতো একটু হাঁটতে পারি কে? কোথাও চা খেতে যাবি? আমি হেসে বলি, চলো তোমার প্রিয় সেই চায়ের দোকানে। দুজন মিলে বেরিয়ে পড়ি। সন্ধ্যের বাতাসে এক ধরনের প্রশান্তি ছিল। দুজন পাশাপাশি হাঁটছিলাম, কথা হচ্ছিল না বেশি, তবে আমাদের নিঃশব্দ হেঁটে চলাটাই যেন অনেক কিছু বলে দিচ্ছিল। সন্ধ্যের বাতাসটা বেশ আরামদায়ক ছিল। রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকানটায় বসে আমরা দুজনই চুপচাপ চা চুমুক দিচ্ছিলাম। শব্দহীনতাই যেন আমাদের কথার ভাষা হয়ে উঠছিল। একসময় রুশি আপু নিজেই ভাঙলেন নীরবতা। রাকিব, একটা কথা বলবো, কিন্তু ভয় পাচ্ছি। আমি শান্তভাবে বলি, তুমি নির্ভয়ে বলতে পারো, আমি শুনব। রুশি আপু আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ রইলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি তোকে আগে বলেছিলাম না, আমার জীবনে একটা সম্পর্ক ছিল, অনেকটা সময় ধরে, কলেজ থেকে শুরু করে অনার্স পর্যন্ত। ছেলেটার নাম ছিল সাব্বির। ওর সাথে সব ভাগ করে নিয়েছিলাম, নিজের স্বপ্নটুকুও। কিন্তু শেষ পর্যন্ত ওই আমায় ভেঙে দিয়েছিল। আমার শরীরের দাগটা তোকে অনেকেই দেখতে ভয় পায়, সাব্বিরও তেমন করেছিল। কিন্তু তোকে দেখলাম আমার মুখের সেই জায়গাটায় ছুঁয়ে দিলে ভালোবাসার চোখে, ভয় নয়। আমি কিছু বলিনি, শুধু ধীরে হাতটা তার হাতে রাখলাম। তার চোখে জল ঝরছিল, কিন্তু গাল ভিজে যাওয়ার আগেই সে চোখ মুছে ফেলল। রুশি আপু বললেন, তোর মাঝে আমি একটা নতুন আলো দেখতে পাই রাকিব। তুই যদি পাশে থাকিস, আমি আবার বিশ্বাস করতে শিখতে পারি। আমি ধীরে বলি, তোমার পাশে আছি, ছিলাম, থাকব, কোনো দায়বদ্ধতা ছাড়াই, কেবল মন থেকে। চা শেষ করে আমরা উঠলাম। হাঁটতে হাঁটতে রুশি আপু আমার কাঁধে মাথা রাখলেন। চারপাশে বাতির আলো পড়েছে, তবে আমার ভিতরের আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠছিল। সে হালকা গলায় বলল, তোর সাথে একটু কাছাকাছি এলেই কেন জানি সব ব্যথা ধুয়ে যায়। কাল রাতটা ভুলব না রাকিব। তবে এটা শুধু শরীরের গল্প না, আমি চাই আমরা একে অপরের ভরসা হই, ভালোবাসা হই, কিন্তু সময় নিয়ে। আমি তার হাত চেপে ধরলাম। জানালাম আমার কোথাও যাবার তাড়া নেই, তার যতটুকু প্রয়োজন আমি সেইটুকুই হব। সন্ধেটা কেটে গেল হৃদয়ের দোলায়, চোখে মুখে হাসি নিয়ে দুজনেই হাঁটতে থাকি। সেই পুরনো শহরের গলি ধরে এক নতুন সম্পর্কের সম্ভাবনার দিকে। ঈদের দিন সকালে মিসটা যেন একটা অদ্ভুত শান্তিতে ঢাকা ছিল। সবাই বাড়ি চলে গেছে আগেই, শুধু আমি আর রুশি আপু। রাতটা আমরা দুজনেই একসাথে কাটিয়েছিলাম। কোনো অনুচিত আচরণ নয়, বরং এক অস্পষ্ট কিন্তু গভীরভাবে অনুভূত একান্ততা ছিল তা। সকালে ঘুম ভাঙতেই দেখি আপু রান্নাঘরে খিচুড়ি বানাচ্ছে। আমি বললাম, তুমি তো আমার একেবারে আপন হয়ে গেলে রুশি আপু। সে ঘাড় ঘুরিয়ে এক টুকরো হাসি দিয়ে বলল, হয়নি রাকিব, এখনও পুরোপুরি আপন হওয়া হয়নি, তবে হ্যাঁ, হতে চাই। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল।
আমরা একসাথে নাস্তা করলাম। চোখে চোখ রেখে অনেক কথা হলো, কিছু প্রকাশ্য, কিছু গোপন। রাত নামার সাথে সাথে আবহাওয়াটাও বদলে গেল। হালকা বৃষ্টি পড়ছিল। জানালার কাছে টুপটাপ শব্দ। রুশিয়াপ্রু আমার পাশে বসে বললেন, তুই কি জানিস আমার জীবনে কতটা অন্ধকার ছিল, আর তুই সে অন্ধকারে একটা আলো। কেউ কোনোদিন এভাবে কাছে আসেনি রাকিব, শরীর ছুঁয়ে নয়, আত্মাকে ছুঁয়ে গেছিস তুই। আমি থমকে গেলাম। তার চোখ দুটো জলের মতো স্বচ্ছ, গভীর, তাতে নিজেকে দেখতে পেলাম। আমি বললাম, আমি তো তোমার ভালোবাসা চাইনি, শুধু তোমার পাশে থাকতে চেয়েছি। সে বলল, তুই পাশে থাকলে ভালোবাসা এমনিই জন্ম নেয় রাকিব। আমরা একে অপরের হাত চেপে ধরলাম। সেই রাতে মোমের আলোয় আর বৃষ্টির সুরে দুজন মানুষের সম্পর্ক এক নতুন রূপ পেল। কোনো গোপন চাহিদা নয়, কোনো শারীরিক উন্মাদনাও নয়, বরং একে অপরের চোখে মিশে যাওয়ার গল্প। কিছুটা লাজুক, কিছুটা সাহসী। রুশিয়াপু আমার কাঁধে মাথা রেখে বলল, রাকিব, যদি কখনো আমি নিজেকে হারিয়ে ফেলি, তুই আমায় আবার খুঁজে পাবি তো? আমি তার কপালে চুমু দিয়ে বললাম, তুমি হারাবে না, আমি আছি রুশিয়াপু, সারা জীবন পাশে থাকব। সকালবেলায় যখন সে মেস ছেড়ে বেরিয়ে গেল, তার চোখে জল ছিল না, ছিল একরাশ প্রশান্তি। আমাদের সম্পর্ক হয়তো নামহীন, কিন্তু তাতে যে অনুভব ছিল তা ছিল একান্ত, স্পষ্ট এবং চিরন্তন। প্রকৃত সম্পর্ক শরীর ছোঁয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আত্মা স্পর্শ করায় তার গভীরতা। এই গল্পটি আমাদের শেখায় যে ভাঙা মানুষদের একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা, একটু পাশে থাকা একটা নতুন জীবনের শুরু হতে পারে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওয়।